হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি নিউটনের গতিসূত্র, নিউটনস লস অফ মোশন এই অধ্যায়ে পড়াবো। তো নিউটনের তিনটি গতিসূত্র, তার উপর ভিত্তি করে পদার্থবিদ্যার নতুন শাখার সৃষ্টি হয়েছে। এই শাখাকে বলে কাইনেটিক্স। কাইনেটিক্স বাংলা হচ্ছে চলবিজ্ঞান। চলবিজ্ঞান। তো কাইনেটিক্সটা কি না, বিজ্ঞানের যে শাখায়, এখানে বলবিদ্যার যে শাখায়, মেকানিক্সের যে শাখায় বস্তুর গতি এবং গতির কারণ, তাই সেটি নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে বলে কাইনেটিক্স। তো কাইনেটিক্সের ভিত্তি হলো নিউটনের তিনটি গতিসূত্র। নিউটনের তিনটি গতিসূত্র। তো নিউটনের এই গতিসূত্রগুলি জড়ত্বীয় নির্দেশতন্ত্র, ইনার্শিয়াল ফ্রেম, ওতে প্রযোজ্য। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য। হয়। তো জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে? ইনার্শিয়াল ফ্রেম, না যে নির্দেশতন্ত্র স্থির বা সমবেগে গতিশীল, তাকে বলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তো জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলি সঠিকভাবে প্রযোজ্য হয়, কিন্তু অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য হয় না। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে কি না, ত্বরণযুক্ত নির্দেশতন্ত্র। যে নির্দেশতন্ত্র ত্বরণ নিয়ে গতিশীল তাকে বলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। সেখানে নিউটনের লস অফ মোশনগুলো সঠিকভাবে প্রযোজ্য হয় না। এই নির্দেশতন্ত্রে, মানে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে গতিসূত্রগুলি প্রযোজ্য করার ক্ষেত্রে অলিক বলের অস্তিত্ব ধরে নিতে হয়। অলিক বলের অস্তিত্ব ধরে নিতে হয়। কেমন? মানে অলিক বলকে গণনার মধ্যে আনতে হবে। তো হোয়াট ইজ সিউডো ফোর্স? অলিক বল কি? অলিক বল pseudo or fictitious force। এ সম্বন্ধে আমরা বৃত্তিগতিতে তোমাদের আবার আলোচনা করব। তো অলিক বল কি? ধরো একটি বস্তু, একটা গাড়ির মেঝেতে আছে, একটা বস্তু আছে, ধরো একটা গোলক আছে গাড়ির মেঝেতে। এবার গাড়ি চলতে শুরু করলো, বস্তুটা পিছন দিকে সরে গেল, অথচ বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা হয়নি। নিউটনের ফার্স্টও বলছে, যদি বস্তুর উপর কোনো বল না প্রয়োগ করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। কিন্তু এখানে এই গোলকটির উপর বল প্রয়োগ করা হয়নি, গাড়ি সামনের দিকে গেছে, গোলকটা পিছন দিকে সরে গেছে। তাহলে এটি হচ্ছে অলিক বলের ক্রিয়া। তাহলে অলিক বল কি হলো? তাহলে অলিক বল হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণের বিপরীত দিকে একটি বলের সৃষ্টি হয়। তাকে অলিক বল বলে। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণের বিপরীত দিকে একটি বলের সৃষ্টি হয়, তাকেই বলছে অলিক বল। কেমন? এখন অলিক বল বলা হচ্ছে কেন? না
এটি আমরা নিউটনের থার্ড ল অনুযায়ী পড়েছি ক্রিয়া প্রতিক্রিয়া বল। তো এটি হচ্ছে বস্তুর কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বল নয়, এটি বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, এটি বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা এটি বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল নয়। জনিত বল নয়, তাই একে অলীক বল বলে। এটি বস্তুর অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল নয়। তাহলে তাই তাই কি বলছি, তাকে কি বলছে? অলীক বল। এটি বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়া, অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল নয়, তাই একে অলীক বল বলছে। তো এখন অলীক বলের আমরা উদাহরণ দিচ্ছি বা অলীক বলের ক্রিয়া দেখাচ্ছি আমরা। অলীক বলের ক্রিয়া, আমি যে আগের এক্সাম্পলটা বললাম তোমাদের, যে গাড়ির মেঝেতে একটা গোলক ছিল, গোলকের উপর বল প্রয়োগ করা হয়নি, অথচ গাড়িটি সামনের দিকে ত্বরণ নিলে গোলকটা পিছন দিকে সরে এসছে, এটি অলীক বলের ক্রিয়া। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি অলীক বলের ক্রিয়া। সাপোজ সমবেগে গতিশীল একটি গাড়ির ছাদ থেকে ঝোলানো ধরো একটা সরল দোলক, সিম্পল পেন্ডুলাম। তো এই সরল দোলক সম্বন্ধে আইডিয়া ক্লাস 9-এ দেওয়া হয়েছে। তো আমরা সরল দোলক সাউন্ডে ফার্স্ট চ্যাপ্টার সেটা পড়ব। এখন জাস্ট সরল দোলক মানে কি, একটা ভরহীন অপ্রসার্য সুতো থাকবে, তার নিচে একটা পেন্ডুলাম থাকবে, মানে বব থাকবে, গোলক পিণ্ড থাকবে। সুতোটা মাসলেস এবং অপ্রসার্য, কিন্তু পিণ্ডটা কিন্তু ওই তুলনায় ভারী, গোলক পিণ্ড, তাকে বলছে সরল দোলক। তো সমবেগে গতিশীল একটি গাড়ির ছাদ থেকে ঝোলানো সরল দোলক কী থাকে না, স্থির অবস্থায় থাকে, স্থির অবস্থায় থাকে, মানে সাম্য অবস্থায় থাকে। সরল দোলক সাম্য অবস্থায় থাকে। কিন্তু গাড়িটি ত্বরণ সহ গতিশীল হলে, ত্বরণ নিয়ে চলতে শুরু করলে কি হয়? শুরু করলে দোলকটি পিছনের দিকে কাত হয়ে যায়। দেখো গাড়িটি সামনের দিকে চলছে, ত্বরণ নিয়ে চলতে শুরু করলে সামনের দিকে, দোলকটি পিছনের দিকে কাত হয়ে যাচ্ছে। যেটা বললাম প্রথম, যে বললাম আমরা, ধরো সাপোজ একটা গাড়ি, ধরো এই গাড়িতে একটি সরল দোলক আছে, ঝোলানো আছে, সিম্পল পেন্ডুলাম, সুতোর টান টি আর দোলক পিণ্ডের ওজন হচ্ছে mg। তাহলে সমবেগে যে গতি, সমবেগে গাড়ির ক্ষেত্রে, সমবেগে গতিশীল গাড়ির ক্ষেত্রে, তাহলে এখানে দেখো টি সমান mg, টি সমান mg। এখানে দোলক পিণ্ডটি সাম্য অবস্থায় আছে। কিন্তু গাড়ি যদি ত্বরণ নিয়ে চলে, ত্বরণে চললে কী হয় না, দোলক পিণ্ডটি কী হয়, পিছনের দিকে কাত হয়ে আছে। দেখো দোলক পিণ্ডটি পিছনের দিকে কাত হয়ে আছে, এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, কেমন কাত হয়ে যায়। তাহলে এটি ত্বরণ সহ যাচ্ছে, তো ত্বরণ নিয়ে চলতে শুরু করে, গাড়িটি ত্বরণ নিয়ে চলতে শুরু করলে, ত্বরণ নিয়ে চলতে শুরু করলে দোলক পিণ্ডটি পিছন দিকে কাত হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি, যদি আমি এই ছবিটা এখানে ধরো সাপোজ এই ছবিটা একটু আমার এখানে আঁকি,
যে এটা সাম্যাবস্থানের দিক। এখন দোলকপিণ্ডটি ধরা আছে এইখানে, পিছন দিয়ে কাত হয়ে গেছে, সুতোর টান ধরো টি, উলম্বের সঙ্গে থিটা কোণে কাত হয়েছে। তাহলে টিকে যদি আমরা ভেক্টর বিভাজন বলেছিলাম, ভেক্টর সমকোণে বিভাজন করি, তাহলে টির দুটো উপাংশ, একটা হচ্ছে এই উপাংশ থিটা উপাংশ হচ্ছে কি হয় তোমরা জানো টি কস থিটা, আর এই উপাংশ হয় টি সাইন থিটা। আর অবভিয়াসলি দোলকপিণ্ডের ওজন তো পৃথিবীর কেন্দ্রের দিকে, আমরা বলেছিলাম পৃথিবীর কেন্দ্রের দিক একটাই দিক এমজি। তাহলে গাড়ির ত্বরণ ছিল, গাড়ির গতিশীল হয়েছিল সামনের দিকে, মানে এই দিকে গতিশীল হয়েছিল। তাহলে গাড়ির গতি যে দিকে তার গতির বিপরীত দিকে, মানে পিছনের দিকে, এই দিকে। তাহলে এই দিকে একটি বল সৃষ্টি হয়েছে। বল মানে সাপোজ এই গোলকপিণ্ডের ভর ধরো এম ভরে গোলকপিণ্ড বলেছে এখানে, আর ত্বরণ ধরো এখানে a0, এটাই হচ্ছে অলিক বল। তাহলে দেয়ারফর অলিক বল হচ্ছে এখানে, অলিক বল হচ্ছে ধরো F0, সেটা a0, মানে বস্তুর ভর ইন্টু এমটা হচ্ছে বস্তুর ভর, আর a0 হচ্ছে নির্দেশতন্ত্রের ত্বরণ, মানে এখানে গাড়ির ত্বরণ। তাহলে অলিক বলের ফর্মুলা আমরা পেয়ে গেলাম। ভেক্টর ফরে বলতে পারি F0 ভেক্টর সমান ma0 ভেক্টর। কেমন? এবার গাড়িটি ত্বরণ নিয়ে চললে এই দোলকপিণ্ডটি কত অ্যাঙ্গেলে কাত হবে সেটা ক্যালকুলেশন করতে গেলে আমরা ফ্রম দি ফিগার, এই চিত্র থেকে বলতে পারি, এই চিত্র থেকে আমরা বলতে পারি দেখো টি কস থিটা সমান mg উলম্ব দিক বরাবর, আর এই দিক বরাবর টি সাইন থিটা সমান ma0। ওকে, ডিভাইড ভাগ করে দাও টি সাইন থিটা বাই টি কস থিটা, দ্যাট মিনস ট্যান থিটা a0 বাই জি। তাহলে আমরা এখান থেকে অ্যাঙ্গেল পেয়ে যাব, কত অ্যাঙ্গেলে কাত হবে, থিটা ট্যান ইনভার্স a0 বাই জি। ওকে, এই অ্যাঙ্গেলে দোলকপিণ্ডটি কাত হবে। আর গাড়ির ত্বরণ কত হবে সেটাও পেয়ে যাব, a0 সমান জি ট্যান থিটা। লক্ষ্য করো যদি আমরা থিটার মান মেপে নিতে পারি, মানে উলম্বের সঙ্গে কত অ্যাঙ্গেলে কাত হয়েছে, তাহলে আমরা গাড়ির ত্বরণ পেয়ে যাচ্ছি, মানে নির্দেশতন্ত্রের ত্বরণ a0 সমান জি ট্যান থিটা, জির মান জানি। ঠিক আছে, তাহলে অলিক বলের আমি ক্রিয়া দেখালাম। আমার নেক্সট আমরা এখন নিউটনের গতিসূত্র। তো একদম অ্যাট ফার্স্ট আমরা উই ডিসকাস নিউটনস সেকেন্ড ল, বিকজ সেকেন্ড ল ইজ রিয়েল ল। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে প্রকৃত সূত্র, সেটি আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা বলি মেজারমেন্ট অফ ফোর্স, বলের পরিমাপ। মেজারমেন্ট অফ ফোর্স, বলের পরিমাপ। বলের পরিমাপ ধরো নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি, সেকেন্ড ল বলছে প্রযুক্ত বল কি হয় না, প্রযুক্ত বল ভ্যারাইজেজ, ডিরেক্টলি ভ্যারাইজেজ সমানুপাতিক হয় কি না বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। প্রযুক্ত বল ভ্যারাইজেজ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। কেমন? তাহলে অর এফ ভ্যারাইজেজ, বস্তুর ভর যদি এম হয়, বেগ যদি ভি হয়, তাহলে এফ ভ্যারাইজেজ ডিটি অফ এম ভি, যেখানে ভরবেগ হচ্ছে ভরবেগ মোমেন্টাম পি, পি সমান এম ভি। ওকে, তাহলে ওর তোমরা জানো একটা সমান চিহ্ন দিয়ে ধ্রুবক আসে, কেটা হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক, তাহলে ডিডিটি অফ এম ভি। আর ডিডিটি ইজ কল্ড ডিফারেন্সিয়াল অপারেটর অফ টাইম। এখানে অবকলন ক্যালকুলাস আমরা বলছি, অর এখানে ক্যালকুলাসের নিয়মটা কি, কে ইন্টু
ধরো এম কনস্ট্যান্ট ভির অবকলন হবে, দেন ভি কনস্ট্যান্ট এম এর অবকলন হবে। ওকে, তো আমরা বলেছিলাম যে একক বলের সংজ্ঞা থেকে কে এর মান 1 করা হয়েছিল, যে এম ইকুয়াল টু 1 কেজি, এফ ইকুয়াল টু 1 নিউটন, ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেন কে ইকুয়াল টু 1। তো বলের পরম এককের জন্য কে ইকুয়াল টু 1 ধরা হয়। তাহলে এফ ইকুয়াল টু কী হলো, এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি। ওকে, সাপোজ ইকুয়েশন নাম্বার 1। এখন যদি ভর স্থির থাকে, যদি ভর স্থির মানে তাহলে কি হয়, ভর স্থির থাকলে তাহলে ভরের পরিবর্তনের হার 0। ভর যদি ধ্রুবক থাকে তাহলে ডিটি অফ কনস্ট্যান্ট 0 হয়। তাহলে এই ইকুয়েশন থেকে কী পাচ্ছি দেখো, এফ সমান পেয়ে যাচ্ছি এম ডিভি বাই ডিটি, और एफ इक्वल टू पेয়ে যাচ্ছি एम ए एक्सीलरेशन। তাহলে দেখো एफ इक्वल टू एम ए বা एफ इक्वल टू एम ডিভি বাই ডিটি, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশনটা হচ্ছে স্থির মানের ভরের ক্ষেত্রে নিউটনের সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড ল স্থির বলের ক্ষেত্রে, স্থির মানের ভরের ক্ষেত্রে, স্থির ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। তাহলে এফ ইকুয়াল টু এম এ, এবং এটাই মেজারমেন্ট অফ ফোর্স। ভেক্টর ফর্মে যদি বলি এ ভেক্টর সমান এম এ ভেক্টর, এটা হচ্ছে বেসিক ইকুয়েশন অফ ক্লাসিক্যাল মেকানিক্স। এটি হচ্ছে গতিবিদ্যার বা বলবিদ্যার, ক্লাসিক্যাল মেকানিক্স মানে সনাতন বলবিদ্যার ভিত্তি স্বরূপ। এটি সনাতন বলবিদ্যা, বলবিদ্যার এটা বেসিক মানে ইকুয়েশন, বলবিদ্যার মানে ক্লাসিক্যাল মেকানিক্স। তোমরা যখন পরে পড়বে ক্লাসিক্যাল মেকানিক্স এর একটি ব্রাঞ্চ, এটা ক্লাসিক্যাল মেকানিক্স সনাতন বলবিদ্যা, এটা বেসিক ইকুয়েশন সাধারণ সমীকরণ, মানে বেসিক কনসেপ্ট। ওকে, তো এফ ভেক্টর সমান এম এ ভেক্টর। লক্ষ্য করো যে এই ইকুয়েশন থেকে বল যেদিকে প্রযুক্ত হয় ত্বরণ সেদিকে হয়, কিন্তু এটা কিন্তু বস্তুর বেগের উপর নির্ভর করে না। ইট ডাজ নট ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ভি ভেক্টর। ওকে, এখন যদি বেগ স্থির হয় সেটা আমরা দেখাবো, বেগ স্থির হলে কী হবে সেটা আমরা নেক্সট কেসে দেখাচ্ছি। তাহলে এটাই ছিল বলের পরিমাপ, মেজারমেন্ট অফ ফোর্স। আর এর একটা আমরা বলের পরিমাপ করব নেক্সট কেসে, যে বেগ যদি স্থির হয় সেক্ষেত্রে আমরা মানে বলের পরিমাপ করব। সেটা বলছি আমরা যে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে মানে ভর চেঞ্জ হয়, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে বলের পরিমাপ মানে নিউটনসের, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে বলের পরিমাপ, বা এটাকে আমরা বলতে পারি প্রবাহিত দ্বারা প্রযুক্ত ঘাত,
এক্ষেত্রে ভর চেঞ্জ হচ্ছে, মানে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের সেকেন্ড ল। একটা আমি দেখাচ্ছি প্রবাহী দ্বারা প্রযুক্ত ঘাত। ধরো সাপোজ একটা ধরো প্রবাহীকে ফ্লো করাতে গেলে, তোমরা জানো প্রবাহী মানে তরল বা গ্যাস, তাকে ফ্লো করাতে গেলে একটা চোঙ বা পাইপ বা নলের মধ্য দিয়ে ফ্লো করাতে হয়। এটি হচ্ছে নলের দৈর্ঘ্য ধরো এক্স সাপোজ, এই নলের ক্ষেত্রফল ধরো এ, আর এক্ষেত্রে প্রবাহী স্থির বেগে নির্গত হয়, দিয়ে প্রবাহী ধরো একটা মানে অবস্টাকল ধরো দেওয়ালে ধাক্কা দিবে। সেই ক্ষেত্রে আমরা কি বলবো না, ইনো যেটা আমরা জানি যে এফ সমান এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি। কেমন? এই ইকুয়েশনটা জানি আমরা। তাহলে এক্ষেত্রে ভর মানে বেগ স্থির, মানে প্রবাহী নলের মধ্য দিয়ে স্থির বেগে নির্গত হয়, যে ভি বেগ নিয়ে নির্গত হচ্ছে। দেয়ারফোর অর্থাৎ স্থির বেগের ক্ষেত্রে কি হয় না, ত্বরণ শূন্য হয়, অর্থাৎ ডিভি বাই ডিটি ইকুয়াল টু 0। দেন আমরা বলতে পারি দেয়ারফোর এফ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি। এটি হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে বলের পরিমাপ বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এফ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি, এটি হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। এখন যে আমরা অ্যাপ্লিকেশনটা দেখাবো যে প্রবাহী দ্বারা প্রযুক্ত ঘাত, এই ইকুয়েশনে কাজে লাগিয়ে। তাহলে এক্ষেত্রে প্রবাহীর ভর কত? প্রবাহীর ভর হচ্ছে সাপোজ প্রবাহীর ভর হচ্ছে এম যদি হয়, তাহলে এখানে আয়তন ইন্টু ঘনত্ব। তো প্রবাহীর আয়তন হচ্ছে এখানে নলের দৈর্ঘ্য এক্স আর ক্ষেত্রফল এ, তাহলে আয়তন হচ্ছে এ এক্স। আর প্রবাহী ঘনত্ব যদি আমি রো বলি, তাহলে এম সমান এ এক্স রো। রোটা হচ্ছে প্রবাহীর ঘনত্ব। তাহলে দেখো প্রবাহী যে নলের মধ্য দিয়ে যাচ্ছে চোঙ, সেই চোঙের ক্ষেত্রফল হচ্ছে এ প্রস্থচ্ছেদ আর দৈর্ঘ্য এক্স, তাহলে ভলিউম হচ্ছে এ ইন্টু এক্স। তাহলে এখানে ভলিউম ইন্টু ডেন্সিটি আর মাস এ এক্স রো, তাহলে ভি ডিডিটি অফ এম মানে এ এক্স রো। ওকে, তাহলে ভি এ কনস্ট্যান্ট, এখানে রো কনস্ট্যান্ট, ডিএক্স বাই ডিটি। এবং জানো তোমরা, আমরা আগে বলেছি যে সিন্স ভি সমান দেখো ডিএক্স বাই ডিটি, প্রবাহীর বেগ। ওকে, তাহলে কি হলো ভি স্কোয়ার এ রো, এফ ইকুয়াল টু ভি স্কোয়ার এ রো। এটি হচ্ছে প্রবাহীর দ্বারা প্রযুক্ত ঘাত। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব বলের ঘাত। বলের ঘাত হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ওকে, বলের ঘাত হচ্ছে ইম্পালসিভ ফোর্স। বলের ঘাত কি না, বলের ঘাত হচ্ছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান এবং ওই বলের ক্রিয়াকালের গুণফল। মানে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান এবং যত সময় ধরে বল প্রযুক্ত হচ্ছে সেই টাইম, তার গুণফলকে বলে বলের ঘাত। ঠিক আছে, তাহলে দেয়ারফর বলের ঘাত কত হলো
না, বলের ঘাত হচ্ছে ইম্পালস, কি হলো না, বল ইন্টু প্রয়োগকাল, বল ইন্টু বলের ক্রিয়াকাল। তাহলে বল এফ, ক্রিয়াকাল টি, এফ মানে আমরা বললাম মাস ইন্টু অ্যাক্সিলারেশন টি, তাহলে মাস অ্যাক্সিলারেশন মানে আমরা বলেছি ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তাহলে টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এম ভি মাইনাস এম ইউ, দিস ইজ ইম্পালস মানে এফ টি। তাহলে এফ টি ইকুয়াল টু আই ইকুয়াল টু এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, মানে কি, বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত হয়ে গেল, দেখো, চেঞ্জ ইন মোমেন্টাম, বস্তুর ভরবেগের পরিবর্তন। বলের ঘাতের ডেফিনেশন বললাম, বলের ঘাত হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। এখন বলের ঘাতের একটা উদাহরণ দিব আমরা, বলের ঘাতের একটা এক্সাম্পল, ওকে। তাহলে বলের ঘাত হচ্ছে এফ টি, তাহলে দেখো ভরবেগের পরিবর্তন, তাহলে বলতে পারি যে বলের ঘাতের ডাইমেনশন হচ্ছে ভরবেগের ডাইমেনশন, দ্যাট মিন্স মাস ভেলোসিটি এলটি ইনভার্স, ওকে। আর বলের ঘাতের ইউনিট যদি বলি সিজিএসে, ভরের একক কি, কেজি ইউনিট। তাহলে ইউনিট বললে দেখো ইউনিট সিজিএসে ভর মানে গ্রাম আর লেন্থ মানে সেমি সেকেন্ড ইনভার্স, ওকে। এসআইতে দেখো ভালো করে কেজি মিটার সেকেন্ড ইনভার্স, ওকে। এখন আমরা বলের ঘাতে একটি দৃষ্টান্ত উদাহরণ, সাপোজ একটি মেশিন গান, বলের ঘাত হচ্ছে ইম্পালস অফ ফোর্স, বলের ঘাতের ইংরেজি হচ্ছে ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স, ওকে। বলের ঘাত ইম্পালসিভ ফোর্স না, ইম্পালসিভ ফোর্স হচ্ছে ঘাত বল, তো এটা হচ্ছে ইম্পালস অফ ফোর্স। তো আমরা বলের ঘাতের একটি উদাহরণ দৃষ্টান্ত, একটি উদাহরণ, ঠিক আছে। সাপোজ একটি গাড়িতে একটি ধরো বন্দুক ফিট আছে, সেই বন্দুক ফিট করা আছে, সেই বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে। এবার ধরো গুলির সংখ্যা এন, গুলির ভর এম, গুলির বেগ ভি। তাহলে বন্দুক দ্বারা গুলির উপর ক্রিয়াশীল বল হচ্ছে এখানে, মানে বন্দুক দ্বারা মানে এন সংখ্যক গুলি, তাহলে এন সংখ্যক গুলির ভরবেগের পরিবর্তন সেটা হবে সামনের দিকে, সেটা কত হয়, তাহলে কি বললাম, ধরা যাক প্রতিটি গুলির ভর এম, বেগ ভি, আর গুলির সংখ্যা এন সংখ্যক গুলি। দেয়ারফর এন সংখ্যক গুলির সামনের দিকে ভরবেগের পরিবর্তন, মানে পরিবর্তন কত হয় না, এন এম ভি মাইনাস জিরো, জিরো মিন্স গুলির প্রাথমিক বেগ হচ্ছে জিরো, বুঝতে পারলে। তাহলে এন সংখ্যক গুলির, আর বলতে পারি টি সময়, দেয়ারফর টি সময়ে এন সংখ্যক গুলির সামনের দিকে ভরবেগের পরিবর্তন, সেটা কত হলো না, এন এম ভি, এটা হলো এন এম ভি। এবং এই যে ভরবেগের পরিবর্তন আমি দেখালাম একটু আগে, ভরবেগের পরিবর্তন মানে কি, বলের ঘাত। তাহলে গাড়ির উপর প্রযুক্ত বলের ঘাত, এবং গুলির ভরবেগের পরিবর্তন সামনের দিকে হচ্ছে, ফলে গাড়িটা পিছন দিকে পিছু হটবে।
তো গাড়ির পিছন দিকে যাওয়া আটকাতে গেলে যদি এফ বল প্রয়োগ করতে হয় টি সময় ধরে, তাহলে প্রযুক্ত বলের ঘাত হচ্ছে এফ টি। ওকে, তাহলে কি বললাম? তাহলে বলতে পারি এফ টি সমান এন এম ভি। তাহলে এখান থেকে আমরা এফ পেয়ে যাব। তাহলে এফ সমান এন এম ভি বাই টি। ওকে, এটা বলের ঘাতের একটা উদাহরণ দিলাম। আমরা বলের ঘাতের একটা যদি আমরা গ্রাফ আঁকি, বলের ঘাতের প্রভাবে কি হয়, বলের ঘাতের জন্য বস্তু ত্বরণ সহ গতিশীল হয়। বলের ঘাতের প্রভাবে বস্তু ত্বরণ সহ গতিশীল হয়। ওকে, ত্বরণ সহ যদি আমরা গ্রাফ আঁকি ক্ষেত্রে মানে বল সময় গ্রাফ, তাহলে কী হবে না, ত্বরণ মানে এখানে বল সময়ের সঙ্গে সঙ্গে বল বাড়বে। যত সময় বাড়বে তত ত্বরণ বাড়ছে, মানে কি মাস কনস্ট্যান্ট, ত্বরণ বাড়ছে মানে বল বাড়বে। এফ সমান এম এ, এফ সমান এম এ। তাহলে এখানে সময় টি আর ফোর্স যদি আমরা এফ, তাহলে এফ টি গ্রাফ হয়। এখানে বলের ঘাতের প্রভাবে বস্তু ত্বরণ সহ গতিশীল হয়। সিন্স ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ত্বরণ বাড়বে মানে কি হয়, ত্বরণ যত মানে এখানে ত্বরণ বাড়া মানে সময়ের সাপেক্ষে বল বাড়ছে, বল বাড়া মানে ত্বরণ বাড়ছে, মাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে বলের ঘাত বললাম, বলের ঘাত হচ্ছে ইম্পালস অফ ফোর্স। আর নাও আমরা যেটা বলবো ঘাত বল। ঘাত বল হচ্ছে ইম্পালসিভ ফোর্স, ইম্পালসিভ ফোর্স ঘাত বল। ঘাত বল কি, তোমরা দেখবে ক্রিকেট খেলায় বোলার বল করলো, ব্যাটসম্যান সজোরে একটা ওভার বাউন্ডারি দিল, তাহলে দেখা যাচ্ছে বলটি সঙ্গে সঙ্গে অতি অল্প সময়ের জন্য বিরাট ত্বরণ লাভ করেছে, তারপর বলটি ইউনিফর্ম ভেলোসিটিতে বাউন্ডারি বাইরে। কেমন? তো ঘাত বল হচ্ছে, সেটা হচ্ছে কি না, বলের ক্রিয়াকাল যদি ক্ষুদ্র হয়, বলের ক্রিয়াকাল ক্ষুদ্র হলে অতি অল্প সময়ের জন্য বস্তুতে বিরাট মানের ত্বরণ সৃষ্টি হয়, তাকেই বলে ঘাত বল। আবার বলি, বলের ক্রিয়াকাল খুব অল্প হলে বস্তুতে কি হয়, বলের ক্রিয়াকাল ক্ষুদ্র হলে অতি অল্প সময়ের জন্য বা অতি অল্প সময়ের মধ্যেই বস্তুতে বিরাট ত্বরণ সৃষ্টি হয়, বৃহৎ মানের ত্বরণ সৃষ্টি হয়। এরকম বল কি বলছে ঘাত বল। ঘাত বলের আমরা এক্সাম্পল বলতে পারি, উদাহরণ। দেয়ার আর সো মেনি এক্সাম্পল। ক্রিকেট বল যে ব্যাটে মারা হয়, ঘাত বলের উদাহরণ। ফুটবলে কিক করা, তারপরে ধরো হাতুড়ি দিয়ে পেরেককে আঘাত করা, ক্যারাম খেলায় ক্যারামের যে আমরা মানে স্ট্রাইকার নিয়ে মারি গুটিতে, এগুলো হচ্ছে ঘাত বলের উদাহরণ। ওকে, এখন আমরা ঘাত বল তাহলে কী হলো, ঘাত বল হচ্ছে একটা বল, তাহলে ঘাত বলের মাত্রা হবে বলের মাত্রা। ঘাত বলের মাত্রা হবে কি না, বলের মাত্রা মানে m/l(t-2), আর একক হবে বলের একক। তোমরা জানো সিজিএসে বলের একক ডাইন, তাহলে ঘাত বলের একক হবে সিজিএসে ডাইন, আর এসআইতে হবে নিউটন। ঠিক আছে, এখন আমরা ঘাত বল আর বলের ঘাত এর একটা যদি আমরা মানে পার্থক্য করার চেষ্টা করি, তাহলে দেখো ঘাত বল আর বলের ঘাত। ঘাত বল হচ্ছে আমরা কি বলেছি, যেটা হচ্ছে মানে অল্প সময়ের জন্য ত্বরণ সৃষ্টি করে, ঘাত বল। ঠিক আছে, এটা হচ্ছে একটি ঘাত বল হচ্ছে মানে ত্বরণ সৃষ্টিকারী বল, মানে এটা হচ্ছে একটি মানে ক্ষুদ্র মানের মানে ক্ষুদ্র অল্প সময়ে বৃহৎ ত্বরণ সৃষ্টি করে।
তাহলে ঘাত বল হচ্ছে কি না ঘাত সৃষ্টিকারী বল, ঘাত সৃষ্টিকারী বল। তাই ঘাত বল হলো কারণ কজ, ঘাত সৃষ্টিকারী বল, তাই ঘাত বল হলো কজ। আর বলের ঘাত হলো ঘাত বলের ফল, এফেক্ট। কেমন? নাম্বার টু হচ্ছে আমরা বলেছি যে ঘাত বলের প্রভাবে, ঘাত বলের জন্য অতি অল্প সময়ের জন্য বৃহৎ ত্বরণ সৃষ্টি হয়। আর কি হয় না বলের ঘাতের প্রভাবে, না বলের ঘাতের প্রভাবে কি হয়, বলের ঘাতের প্রভাবে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে, ভরবেগের পরিবর্তন ঘটে। তাহলে ঘাত বল আর বলের ঘাতে আমরা কম্পেয়ার করলাম। এটা হচ্ছে একটি ঘাত বল আর বলের ঘাতে কম্পেয়ার। আর 3 নম্বর বলতে পারি এটি হচ্ছে কি না এটি ঘাত বল হচ্ছে ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী বৃহৎ মানের বল, ক্ষণস্থায়ী কিন্তু বৃহৎ মানের বল। আর এটা হচ্ছে বলের ঘাত কি না বল এবং তার ক্রিয়াকালের গুণফল, মানে বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলে কি বলের ঘাত। ঠিক আছে, আমরা কম্পেয়ার করলাম একটা বলের ঘাত আর ঘাত বল। ঠিক আছে, এখন আমরা গ্রাফিক্যালি দেখাবো যে বলের ঘাত, বলের ঘাত সেক্ষেত্রে আমরা দুটো গ্রাফ দেখাবো। একটা হচ্ছে স্থির মানের বলের ক্ষেত্রে, স্থির বলের ক্ষেত্রে মানে বল স্থির, বল স্থির, স্থির বলের ক্ষেত্রে বলের ঘাত কি হয়, বলের ঘাত ধরো I সমান FT। ক্ষেত্রে আমরা যদি গ্রাফ আঁকি স্থির বলের ক্ষেত্রে, সাপোজ টাইম T আর ফোর্স F, তাহলে মূলবিন্দু স্থির বল মানে বুঝতে পারছো, স্থির বল মানে সময় বাড়বে কিন্তু বল বাড়বে না, তাহলে ফোর্স এখানে কনস্ট্যান্ট, বল ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমি গ্রাফ আঁকি ধরো AB গ্রাফ, AB লেখচিত্র, এখানে বল নির্দেশক রেখা হচ্ছে AB। ঠিক আছে, তাহলে AB রেখা আর এই যে টাইম অ্যাক্সিস মানে এটা হচ্ছে টাইম ধরো সময় T, আর এটা ধরো ফোর্স। তাহলে বলের ঘাত হচ্ছে কি স্থির বলের ক্ষেত্রে বলের ঘাত I = FT, FT means OA into OC, that means OA BC আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখা যাচ্ছে যে স্থির মানের বলের ক্ষেত্রে বলের ঘাত হচ্ছে বল নির্দেশক রেখা এবং সময় অক্ষের মধ্যবর্তী যে ক্ষেত্র, দ্যাট মিনস এখানে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল। ওকে, স্থির বলের ক্ষেত্রে। আর পরিবর্তনশীল বলের ক্ষেত্রে, পরিবর্তনশীল বল কি না যে বল সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, চেঞ্জ হয়। তো পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলের ঘাত কি হয় না ধরো I = তখন ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন লিমিট দিতে হবে। একটা গ্রাফ আঁকলে আমরা এক্ষেত্রে যে গ্রাফ আঁকি তাহলে ফোর্স টাইম, তাহলে গ্রাফ আঁকলে বল চেঞ্জ মানে সময়ের সাপেক্ষে বলের পরিবর্তন হচ্ছে, মানে ধরো এরকম চেঞ্জ হচ্ছে, তাহলে এটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে বল চেঞ্জ, মানে ফোর্স এখানে ফাংশন অফ টাইম,
তাহলে এই গ্রাফটা ধরো সাপোজ ডিই গ্রাফ, নাম দিলাম ডিই, ধরো ডিই। ওকে, তাহলে এখানে কি ধরো এটা, এক্ষেত্রে সেটা আমরা দিলাম ধরো ABC, ঠিক আছে, ডিই। তাহলে এটা হচ্ছে বল নির্দেশক রেখা, আর সময় অক্ষ তার মধ্যবর্তী যে অংশ তার ক্ষেত্রফল, এটা ধরো জি। তাহলে এইটা হচ্ছে টাইম টি, আর দিস ইজ ফোর্স। তাহলে এফটি ডিটি হচ্ছে এটা হচ্ছে ইন্টিগ্রাল 0 টু টি, টি সময় পরে, টি সময় এটা। তাহলে এফ ফাংশন অফ টি ডিটি। তাহলে এইটা কত হয় না, এইটা হয় এই যে বল নির্দেশক রেখা, মানে এখানে ওডি ইজি, এই ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বল নির্দেশক রেখা এবং সময় অক্ষের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল হচ্ছে এখানে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলের ঘাত। এবার সিন্স আমরা জানি এফ সমান কি না ভরবেগের পরিবর্তনের হার ডিপি বাই ডিটি, তখন হয়ে যাবে আই সমান ইন্টিগ্রাল 0 টু টি, এফের জায়গায় বসাবো ডিপি বাই ডিটি দেন ডিটি। তাহলে বলের ঘাত এটা হচ্ছে ইন্টিগ্রেশন করলে যদি বসাই আমরা, মানে ডিপি মানে ভরবেগের পরিবর্তন, তাহলে বলের ঘাত হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন বলেছি আমরা। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত পড়ালাম নিউটনের গতিসূত্র। নেক্সট ক্লাস আমি তোমাদের করব, নেক্সট ক্লাস ফলো করো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।